আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুল প্রোগ্রামে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি খন্দকার খালেদা আক্তার, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আজকে আমি দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের 15তম ক্লাসটি নিব। দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের 15তম ক্লাসটি নিব এবং 15তম ক্লাসটি অনুষ্ঠিত হবে আপনাদের অধ্যায় 13 আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্সের তেজস্ক্রিয়তা এবং তেজস্ক্রিয়তার ধর্ম, ব্যবহার এবং অধ্যায়ের উপর। তো সুপ্রিয় শিক্ষার্থী, তেজস্ক্রিয়তা কী এই কথাটা বোঝার আগে আমি এখানে সংজ্ঞাটা লিখে নিয়ে আসছি। এটা বোঝার আগে আমাদের প্রথমে যে জিনিসটা আমাদের মাথায় আনতে হবে যে আমরা জানি এবং আমরা সবাই জানি যে পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত এবং পরমাণুর কেন্দ্রে নিউট্রন এবং প্রোটন থাকে আর বাইরে ইলেকট্রন থাকে, এটা আমরা সবাই জানি। এই যে পরমাণুতে ইলেকট্রনটা বাইরে থাকে এবং আমরা জানি যে নিউট্রন প্রোটনটা কেন্দ্রে থাকে এবং এই নিউট্রন প্রোটনের যে ভর, সেই ভরের তুলনায় এই ইলেকট্রনের ভর অত্যন্ত নগণ্য এবং প্রোটন বা নিউট্রনের থেকে ইলেকট্রনের ভর প্রায় 1800 গুণ কম। 1800 গুণ কম হওয়ার কারণে এই যে পরমাণুর কেন্দ্রে যে নিউট্রন প্রোটন থাকে, এই নিউক্লিয়াসটাই পরমাণুর নিউক্লিয়াসের ভরটাকেই পরমাণুর ভর হিসেবে ধরা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে এই যে কেন্দ্রে নিউট্রনটা হচ্ছে চার্জলেস এবং প্রোটনটা হচ্ছে চার্জ যুক্ত এবং এটা ধনাত্মক চার্জ যুক্ত। যখন পরমাণুর কেন্দ্রে যদি নিউট্রন না থাকতো তাহলে কি হতো ঘটনাটা? প্রোটনগুলো কি করতো, যে প্রোটনগুলো একত্রে এইখানে থাকা সম্ভব হতো না। যেমন যদি আমি লিথিয়াম পরমাণুই চিন্তা করি, তার 3টা প্রোটন হতো, 3টা প্রোটন কিন্তু ছিটকে পড়ে যেত, পরমাণুর কেন্দ্রে অবস্থান করতো না। যেহেতু সে পরমাণু কেন্দ্রে অবস্থান করতো না, কারণ আমরা জানি যে সমজাতীয় আধানগুলো পরস্পর থেকে কি করে, বিকর্ষণ করত। তো সেজন্যই পরমাণুর কেন্দ্রে নিউট্রন থাকে এবং এই নিউট্রন এবং প্রোটনগুলো পরস্পরের সাথে একটা শক্তিশালী নিউক্লিয় বল দ্বারা, একদম স্ট্রং নিউক্লিয়ার অ্যাট্রাকশন দ্বারা, এবং এটা একটা ওয়ান কাইন্ড অফ ফোর্স, এইটা দ্বারা তারা পরমাণু নিউক্লিয়াসে আবদ্ধ থাকে এবং তখন পরমাণু নিউক্লিয়াসটা স্থিতিশীল হয়। আমি কিন্তু পরমাণুর স্থিতিশীলটা কি সেটা বোঝানোর চেষ্টা করেছি। কি বলছি? যে পরমাণুর কেন্দ্রে যে নিউট্রন এবং প্রোটন থাকে, যার মধ্যে নিউট্রন হচ্ছে চার্জলেস এবং প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, এবং এই যে চার্জলেস এবং পজিটিভ চার্জযুক্ত প্রোটন, এদের মধ্যে একটা শক্তিশালী নিউক্লিয় বলের কারণে এক ধরনের অ্যাট্রাকশন হয়, যার জন্য পরমাণুতে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনগুলো আবদ্ধ থাকে। আর এই আবদ্ধতার কারণে পরমাণুর কেন্দ্রটা স্থিতিশীল হয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা যখন যে দেখি যে পরমাণু এই যে স্থিতিশীল অবস্থার পরমাণু যখন থাকে, তখন সে কিন্তু স্বাভাবিক পরমাণু বা ন্যাচারাল অ্যাটম হিসেবে তার কার্যগুলো সম্পাদন করে। কিন্তু একটা সময় দেখা যায় যখন পরমাণু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, আমরা জানি যে প্রোটন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণু নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে এবং অ্যাজ ইউজুয়াল ইলেকট্রন সংখ্যাও, বহিঃস্তরের ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। কিন্তু আমরা ইলেকট্রনের সংখ্যাটাকে কি করে দেখব যে এটা আসলে ইলেকট্রন বাইরের থেকে গ্রহণ বা বর্জন করতে পারে, যার জন্য এখানে ইলেকট্রনের বিষয়টুকু আমরা আনবো না, আমরা শুধু পরমাণুর কেন্দ্রের বিষয়টুকু আনছি। যে তাহলে কি বলছি আমি, যে নিউট্রন এবং প্রোটন সংখ্যা, পরমাণু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউট্রন সংখ্যা বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে যে বন্ধনটা, সেটা স্ট্রং যে নিউক্লিয়ার ফোর্সটা থাকে, সেটার কারণে তারা আবদ্ধ থাকে। কিন্তু পরমাণুর যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর যে এই যে স্থিতিশীল একটা বন্ধনের কারণে স্থিতিশীলতা, সেটা হ্রাস পেতে থাকে। যখন 82 বা এর বেশি হয়ে যায় পরমাণুর পারমাণবিক সংখ্যা, তখন পরমাণুর এই নিউক্লিয়াস অস্থিতিশীল হয়ে যায়। অস্থিতিশীল হওয়ার কারণে সে অত্যাধিক এক্সাইটেড স্টেটে থাকে এবং এক্সাইটেড অবস্থায় থাকা বা উত্তেজিত অবস্থায় থাকার কারণে সে কি করে, এক ধরনের বিকিরণের মাধ্যমে সে তার স্থিতিশীলতা অর্জন করে। এই যে এক ধরনের বিকিরণ করে সে এই পরমাণুটা একটা স্থিতিশীল অবস্থান অর্জন করছে, এটাকে আসলে আমরা বলছি কি, তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তা কি সেটা বোঝার আগে আমি যে কথাগুলো বলেছি সেগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তেজস্ক্রিয় সংজ্ঞাটা কিভাবে এসেছে। তো তাহলে আমরা তেজস্ক্রিয় সংজ্ঞাটার দিকে যাই, বোর্ডের দিকে আসুন।
তেজস্ক্রিয়তা কি? দেখেন, যে সকল মৌলের পারমাণবিক ভর 82 বা এর বেশি তাদের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা ও গামা নামে 3 ধরনের তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। আসলে 3 ধরনের রশ্মি, এছাড়াও আরও হতে পারে, বাট আমরা 3 ধরনের রশ্মিটাকে আইডেন্টিফিকেশন করেছি। তো এই ঘটনাটাকে আমরা তেজস্ক্রিয়তা বলছি। এবং তেজস্ক্রিয়তার ফলে ভারী মৌলসমূহ ভেঙে অন্যান্য লঘুতর মৌলে রূপান্তরিত হয়, যেমন রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙনের ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে সীসায় পরিণত হয়। হ্যাঁ, আমরা আরও দেখতে পারি, যেমন ইউরেনিয়াম 238, ইউরেনিয়াম 238 এটা তেজস্ক্রিয় ভাঙনের ফলে থোরিয়ামে পরিণত হয়, যেটা 234 যার নিউক্লিয়ন সংখ্যা, এবং সেখান থেকে একটা হিলিয়াম পরমাণু বের হয়ে গেল। এই ধরনের ঘটনাটাকে আমরা বলছি তেজস্ক্রিয় রশ্মি, এবং এটা একটা আলফা রে বের হয়ে গেছে। তাহলে কি বলছি, সংজ্ঞা অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে যখন কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা 82-র বেশি হয়ে যাচ্ছে, তখন তারা অত্যন্ত অস্থিতিশীল হয়ে যায় এবং তারা কি করে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা বা গামা রশ্মি নির্গমনের মাধ্যমে তারা স্থিতিশীলতা অর্জন করে, এবং এই ঘটনাটাকে আমরা কি বলছি, তেজস্ক্রিয়তা বলছি। এবং এর ফলে এই যে লক্ষ্য করুন, একটি ভারী মৌল, যেটা ইউরেনিয়াম একটা ভারী মৌল ছিল, সেটা একটা আলফা কণা নির্গমনের মাধ্যমে থোরিয়ামে পরিণত হয়, এবং দেখেন এখানে নিউক্লিয়ন সংখ্যাটা হ্রাস পায়। এই ধরনের ঘটনাটাকে আমরা কি বলছি, তেজস্ক্রিয়তা বলছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তেজস্ক্রিয়তা শুধু যে এই যে যাদের পারমাণবিক সংখ্যা 82-র বেশি হবে, 82 এর বেশি হবে, তারাই যে শুধু তেজস্ক্রিয়তা শো করবে তা নয়। আমরা আরও অন্যান্য ক্ষেত্রে তেজস্ক্রিয়তা দেখতে পারি। যেমন দেখেন যে নিউক্লিয়াসের ভেতর প্রোটনের সংখ্যা 82 অতিক্রম করলেই যে আমরা নিউক্লিয়াসগুলো তেজস্ক্রিয় থাকে, তেজস্ক্রিয়তা হয়, সেটা না। অন্য পরমাণু নিউক্লিয়াসও তেজস্ক্রিয় হতে পারে। কিভাবে হতে পারে দেখুন, কোনো একটি মৌলের পরমাণুতে তার ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সুনির্দিষ্ট হলেও নিউট্রন সংখ্যা ভিন্ন হতে পারে। আর যখন আমরা কোনো পরমাণু, একই পরমাণুর বিভিন্ন মৌলের মধ্যে আমরা যখন দেখি যে এদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা কি বলছি, আইসোটোপ বলছি। তাদেরকে আমরা আইসোটোপ বলছি। দেখুন, তাহলে এই যে আইসোটোপ মানে এখানে প্রোটন সংখ্যাটা ভিন্ন। তাহলে আমরা আইসোটোপের সংখ্যা আপনারা জানেন, পড়েছেন, তারপরে বলছি যে আইসোটোপের মানে কি, প্রোটন সংখ্যাটা ভিন্ন, বাট প্রোটন সংখ্যাটা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। একই পরমাণুর যদি বিভিন্ন মৌল থাকে, তখন তাদেরকে আমরা বলছি আইসোটোপ। এখানে দেখুন, আমরা কার্বন নামক একটা পরমাণু দেখেছি, যার 3টি আইসোটোপ রয়েছে, কার্বন 12, কার্বন 13, কার্বন 14, যেখানে প্রত্যেকটিরই 6টি করে প্রোটন সংখ্যা আছে, কিন্তু নিউট্রন সংখ্যা একটি করে বৃদ্ধি পেয়েছে। এবং এই 3টি যে আইসোটোপ আছে, এই 3টি আইসোটোপের মধ্যে কার্বন 14টা খুব অস্থিতিশীল, এবং অস্থিতিশীল হওয়ার কারণে সে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে। তার মানে কার্বন 14 একটি তেজস্ক্রিয় মৌল, এবং এটা তেজস্ক্রিয়তাটা ঘটায়। তার মানে আমরা যে ওখানে বলেছিলাম 82 বা তার বেশি, আসলে সেক্ষেত্রেও তো আমরা তেজস্ক্রিয় ঘটনাটা লক্ষ্য করি, এবং কোনো পরমাণুর আইসোটোপের ক্ষেত্রেও আমরা কি করতে পারি, যে এই তেজস্ক্রিয়তাটা লক্ষ্য করি। তো আমাদের যে বিজ্ঞানী হচ্ছেন হেনরি বেকেরেল, 1869-এ উনি 1896-এ উনি একটা এক্সপেরিমেন্ট করেন, এবং এই সালে, এগুলো আপনারা পড়বেন, এমসিকিউর জন্য খুব প্রয়োজন। এই সালে যখন উনি কি করেছেন, উনি একটি ইউরেনিয়াম নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে হেনরি বেকেরেল তেজস্ক্রিয় যে এই ঘটনাটা, এটার অস্তিত্বটাকে প্রমাণ করেন। পরবর্তীতে আর্নেস্ট রাদারফোর্ড, পিয়ারে কুরি, মাদাম কুরি এবং বিভিন্ন ধরনের মৌল নিয়ে ওনারা এক্সপেরিমেন্ট করে এই তেজস্ক্রিয়তাটাকে স্টাবলিশড করে। এবং ওনারা যখন এই এক্সপেরিমেন্টটা করে, তখন ওনারা লক্ষ্য করে দেখেন যে বাহ্যিকভাবে চাপ, তাপ, হ্যাঁ, তারপরে বৈদ্যুতিক ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা একে নিয়ন্ত্রণ করা যায় না। তার মানে এই যে এটা একটা সম্পূর্ণ তেজস্ক্রিয় ঘটনা, এবং এটাকে চাপ, তাপ, বৈদ্যুতিক ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না। হ্যাঁ,
এবং যেহেতু এটা নিয়ন্ত্রণ করা যায় না, এবং আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি যে এটা সম্পূর্ণ নিউক্লিয়াসের ঘটনা, যেহেতু প্রোটন এবং নিউট্রন নিয়ে কাজ হচ্ছে, সম্পূর্ণ নিউক্লিয়াসের ঘটনা, তার মানে তেজস্ক্রিয়তাটা একটি নিউক্লিয়ন ঘটনা। হ্যাঁ, তাহলে আপনাদের অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে আসে বা উচ্চতর দক্ষতার প্রশ্নে আসে, দেখান যে তেজস্ক্রিয়তাটা একটি নিউক্লিয় ঘটনা। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি সম্পূর্ণভাবে তার নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে যায় এবং এটা একটা নিউক্লিয় ঘটনা। এবং তেজস্ক্রিয়তার কারণে তাদের গঠনের পরিবর্তন হয় এবং তারা কি করছে, আলফা, বিটা এবং গামা নামে 3 ধরনের রশ্মি নির্গমন করছে। তাহলে এই তেজস্ক্রিয়তার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আলফা, বিটা এবং গামা, এই 3 ধরনের রশ্মি কি করছে, তারা বিকিরণ করছে। এই 3 ধরনের রশ্মি বিকিরণ করে কি হচ্ছে, ওরা স্থিতিশীল হচ্ছে। এই তেজস্ক্রিয় মৌলগুলো স্থিতিশীল হচ্ছে। ওকে, এখন আমরা আসি তেজস্ক্রিয়তা যে পড়ালাম সেই তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যে আসি। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যটা একটু লক্ষ্য করুন যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82 এর বেশি, সাধারণত সেই সকল পরমাণুগুলো তেজস্ক্রিয় হয়। তেজস্ক্রিয় পদার্থ সাধারণত আলফা, বিটা ও গামা এই 3 প্রকারের রশ্মি নিঃসরণ করে, সেটাও বলা হয়েছে। তেজস্ক্রিয় একটি সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা, এর মাধ্যমে নিউক্লিয়াসের ভাঙনের ফলে একটি মৌল নতুন একটি মৌলে রূপান্তরিত হয়। একটু আগে আমি দেখিয়েছি ইউরেনিয়াম থোরিয়ামে পরিবর্তিত হয়েছে এবং একটি হিলিয়াম নিউক্লিয়াস নির্গমন করেছে। এই যে দেখেন, তাহলে কি হচ্ছে যে এটা একটা সম্পূর্ণ নিউক্লিয়ন ঘটনা এবং একটা ভারী মৌল ভেঙে হালকা মৌল বা নতুন মৌলেতে পরিণত হচ্ছে। ওকে, তেজস্ক্রিয় একটি প্রাকৃতিক ঘটনা, অবশ্যই যেহেতু নিউক্লিয়াসের ঘটনা, এটা একটা প্রাকৃতিক ঘটনা, এটা স্বতঃস্ফূর্ত এবং অবিরাম ঘটে। এটা স্বতঃস্ফূর্তভাবে হয়, যখন পরমাণু অস্থিতিশীল হয়ে যায় তখন সে স্বতঃস্ফূর্তভাবে অবিরামভাবে আলফা, বিটা, গামা রশ্মি নির্গমনের মাধ্যমে স্থিতিশীল হয়। হ্যাঁ, এবং চাপ, তাপ, বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্রের নেই বাইরের কোনো প্রক্রিয়া দ্বারা তাকে আমরা কি করতে পারি না, নিয়ন্ত্রিত করতে পারি না, বা এর গতিকে আমরা রোধ বা বৃদ্ধি করতে পারি না। এই কথাটা আমি একটু আগেও বলেছি। তাহলে তেজস্ক্রিয়তা কি এবং তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যটা আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছে, এবং কেন তেজস্ক্রিয় পরমাণু তেজস্ক্রিয়তা প্রকাশ করে বা তেজস্ক্রিয় বৈশিষ্ট্য কখন হয় সেটাও আমরা আলোচনা করেছি, এবং কারা কারা তেজস্ক্রিয় বৈশিষ্ট্য বা তেজস্ক্রিয়তা প্রদর্শন করে সেটাও আপনাদেরকে বলেছি। তো এই যে আমি বললাম তেজস্ক্রিয়তার কারণে 3 ধরনের রশ্মি বের হয়ে থাকে, আলফা, বিটা। সেটা এখন আমরা আসি আলফা রশ্মিতে আসি। একটু লক্ষ্য করুন আলফা রশ্মির যে বৈশিষ্ট্যগুলো আছে এখানে লক্ষ্য করলে দেখা যায় যে আলফা রশ্মি, এটাকে আলফা কণা বলতে পারি, এটা মূলত হিলিয়াম নিউক্লিয়াস। আপনারা দেখুন হিলিয়াম নিউক্লিয়াস 4, এর মানে এর হিলিয়াম নিউক্লিয়াসে কি থাকে, হিলিয়াম নিউক্লিয়াসে দুটি নিউট্রন এবং 2টি প্রোটন থাকে, তাই না? 2টি নিউট্রন এবং প্রোটন থাকে এবং এর নিউক্লিয়ন সংখ্যা 4। তাহলে এই যে হিলিয়াম নিউক্লিয়াস, তার মানে আলফা কণা হচ্ছে 1 কাইন্ড অফ হিলিয়াম নিউক্লিয়াস, এবং হিলিয়াম নিউক্লিয়াস অর্থাৎ এটি ধনাত্মক চার্জযুক্ত। আমরা যে জানি যে হিলিয়াম ধনাত্মক চার্জযুক্ত এবং এটা ধনাত্মক আধানযুক্ত, এবং এর আধান হচ্ছে 3.2 × 10⁻19 কুলম্ব। ওকে, তাহলে আলফা রশ্মির ক্ষেত্রে আমরা দেখলাম যে আলফা ধনাত্মক আধানযুক্ত এবং চার্জযুক্ত, যেহেতু আলফা কণা চার্জযুক্ত তাই এর গতিপথ বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। আলফা কণা যখন বিকিরণ হয় তখন তার শক্তি থাকে কয়েক MeV। যখন কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা রশ্মি নির্গত হতে থাকে, তখন সে কয়েক MeV বা কয়েক মেগা ইলেকট্রোভোল্ট এনার্জি নিয়ে সে বের হয়ে আসে। এবং আমরা যেহেতু ও ধনাত্মক চার্জযুক্ত তাই স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় সে কয়েক সেন্টিমিটার বায়ু বা ধাতুর খুব পাতলা শীট দ্বারা এর গতিকে থামিয়ে দেওয়া যায়। যেহেতু এটি আলফা কণা তাই এটাকে কয়েক সেন্টিমিটার, পুরো 6 সেন্টিমিটার পর্যন্ত বায়ু পর্যন্ত সে যেতে পারে, এবং যাওয়ার সময় বায়ুর ভিতর দিয়ে যাওয়ার সময় সে বায়ুর যে অন্যান্য অনুপরমাণুগুলো আছে সেগুলোকে সে তীব্রভাবে আয়নিত করে, এবং আয়নিত করে 6 সেন্টিমিটার পর্যন্ত বায়ুতে যাওয়ার পরেই সে কী হয়ে যায়, তার গতি থেমে যায়। অথবা আমরা ধাতুর খুব পাতলা শীট দ্বারাও এর গতিকে থামিয়ে ফেলতে পারি।
থামিয়ে ফেলতে পারি। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে, যখন আলফা রশ্মি কোনো বিকিরণটা হয় তখন সে যে এনার্জিটুকু নিয়ে বের হচ্ছে সেটা আমি বলেছি কয়েক এমইভি, বাট এটা কতটুকু পরিমাণ সেটা কিন্তু বলতে পারিনি, কিন্তু একটা মোটামুটি আইডিয়া দিয়ে গিয়েছে যে সে এতটুকু পরিমাণ শক্তি নিয়ে বা এই রেঞ্জে শক্তি নিয়ে বের হতে পারে। তো যখন সে বের হয়ে যায় এবং বায়ুর মধ্য দিয়ে গমন করে, সে 6 সেন্টিমিটার পর্যন্ত বায়ুকে আয়নাইজ করতে পারে এবং বায়ুর যে অণুপরমাণু আছে সেগুলোর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং লিপ্ত হয়ে ইলেকট্রন মুক্ত করে। ওই যে ইলেকট্রনগুলো মুক্ত করে এই আলফা রশ্মিগুলো, এই ইলেকট্রন আলফা রশ্মিগুলো বায়ুর যে কণা থেকে ইলেকট্রনগুলোকে মুক্ত করে, সেগুলোকে যদি আমরা সংগ্রহ করতে পারি এবং কতটুকু পরিমাণ বায়ুকে সে আয়নাইজ করেছে সেগুলো যদি মোটামুটি আমরা ধরে নিতে পারি, তাহলে সে আসলে কতটুকু শক্তি নিয়ে বের হয়েছে সেটা আমরা বের করতে পারি। এরপর আসেন 5 নম্বর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে এর ভর হাইড্রোজেনের পরমাণুর ভরের 4 গুণ। তারপরে এই রশ্মি জিঙ্ক সালফাইডের পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করে। যখন জিঙ্ক সালফাইডের পর্দার উপর এই রশ্মি ফেলবো তখন দেখা যায় যে এর মধ্যে এক ধরনের প্রতিপ্রভার সৃষ্টি হয়। হ্যাঁ, তারপর এই রশ্মি ফটোগ্রাফি প্লেটেও প্রতিক্রিয়া সৃষ্টি করে। এবং দেখুন যে ইউরেনিয়ামের ক্ষেত্রে দেখুন ইউরেনিয়াম ভেঙে একটা নিউক্লিয়াস হিলিয়াম পরমাণু বের হয়ে গেছে, হিলিয়াম রে বের হয়ে গেছে, এবং থোরিয়াম সৃষ্টি হয়েছে, যেখানে একটি বড় পরমাণু ভেঙে ছোট পরমাণুতে হয়েছে, এবং আলফা রে এই ঘটনাটা হচ্ছে আলফা রে নির্গত হয়েছে, আলফার নির্গমন বা আলফা রশ্মি বা আলফা কণা নির্গত হয়েছে। এখানে একটা আমি চিত্র এঁকে দেখিয়েছি, কতগুলো প্লেট দেখিয়েছি, এখানে একটা কাগজ দেখিয়েছি, এখানে একটা অ্যালুমিনিয়ামের শীট দেখিয়েছি যেটা হচ্ছে 3 থেকে 5 মিলিমিটার পুরো, এবং এখানে একটা সীসার পাত দেখিয়েছি যেটা হচ্ছে 3 থেকে 5 সেন্টিমিটার পুরো। এইখানে আমি জাস্ট আলফা, বিটা এবং গামা রশ্মির বেদন ক্ষমতাটাকে প্রকাশ করার জন্য আসলে এটা আমি এঁকেছি। প্রথমে দেখুন যে আলফা কণা এমন একটি কণা যেটাকে সাধারণ একটি কাগজ দিয়ে তার গতিকে আমরা রোধ করতে পারি। আবার দেখুন বিটা রশ্মির ক্ষেত্রে দেখেছি যে সে কাগজকে ভেদ করে যেতে পারে, কিন্তু অ্যালুমিনিয়ামের এই যে 3 থেকে 5 মিলিমিটার পুরো পাত তাকে ভেদ করতে পারছে না। আবার গামা রশ্মির ক্ষেত্রে দেখছি যে সে অ্যালুমিনিয়ামের এই পাতটাকেও ভেদ পারছে, কিন্তু সীসার যে 3 থেকে 5 সেন্টিমিটার পুরো পাত তাকে সে ভেদ করতে পারছে না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আলফা রশ্মির বৈশিষ্ট্যগুলো মোটামুটি পেয়েছি এবং আলফা রশ্মির ঘটনাটা কি হয় সেটাও বলেছি। এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, যখন এখান থেকে ইউরেনিয়াম থেকে হিলিয়াম পরমাণুটা বের হয়ে কণাটা বের হয়ে গেল, তখন থোরিয়াম সৃষ্টি হলো, তাহলে এই যে এখান থেকে ইলেকট্রনের সংখ্যাটা আমরা জানি যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাহলে এই ইলেকট্রন সংখ্যা কোথায় গিয়েছে সেটা আমাদেরকে এভাবে বিবেচনা করতে হবে যে পরমাণুর যে একটা পরমাণু তার বাইরের যে আশেপাশের যে পরিবেশ আছে সেই পরিবেশ থেকে ইলেকট্রন গ্রহণও করতে পারে, আবার ছেড়েও দিতে পারে। তাই আমরা কিন্তু এই জিনিসটাকে এখানে বিবেচনা করব না। আমরা শুধুমাত্র যেহেতু তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয়ন ঘটনা, নিউক্লিয়াসের ভিতর কী ঘটনাটা ঘটছে, নিউট্রন এবং প্রোটন আসলে কি চেঞ্জ হচ্ছে সেটাই দেখব, কারণ ওই জিনিসটা ইলেকট্রন শেয়ারিং বা গ্রহণের মাধ্যমে বা ত্যাগের মাধ্যমে সেটার সংখ্যাটাকে পূর্ণ করতে পারে। আসুন এবার বিটা রশ্মির বা বিটা রের যে বৈশিষ্ট্যগুলো আছে এবং বিটা রে আসলে কি হয় সেটা দেখি। যে বিটা রশ্মি বা বিটা রে হচ্ছে আসলে একটা ইলেকট্রন, এর ভর ইলেকট্রনের ভরের সমান, এবং এটা যেহেতু একটা আধান সুতরাং এটা চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দিয়ে অবশ্যই এর গতিকে প্রভাবিত করা যাবে। এর বেদন ক্ষমতা আলফা রশ্মির চেয়ে বেশি এবং এটি 0.01 মিলিমিটার পুরো অ্যালুমিনিয়ামের পাতও ভেদ করতে পারে। হ্যাঁ, কোনো পাত যদি নেই আমরা সেটা যদি, এটা তো অনেক বেশি ছিল, এর চেয়ে কম যদি নেই সেটাকেও সে ভেদ করে যেতে পারে, এবং কয়েক মিলিমিটার পুরো অ্যালুমিনিয়াম পাত দিয়ে এটিকে থামানোও যায়। হ্যাঁ, তো বিটা রশ্মির ক্ষেত্রে আমি একটা বিকিরণের মাধ্যমে আপনাদের যে জিনিসটা দেখাই, যে আপনাদের মাথায় আসতে পারে জিনিসটা যে ইলেকট্রন কিভাবে পরমাণু নিউক্লিয়াস থেকে বের হয়, এই কথাটা আসতে পারে। যেহেতু আমি বলেছি বিটা রশ্মির বৈশিষ্ট্য বলেছি বিটা ইলেকট্রন এবং ইলেকট্রনের ভরের সমানের ভর, তাহলে আপনাদের মনে ইজিলি আসতে পারে যে বিটা রশ্মি তাহলে যেহেতু তেজস্ক্রিয়তাটা একটা নিউক্লিয়ন ঘটনা, নিউক্লিয়াস থেকে কিভাবে ইলেকট্রন বের হয় সেটা আমি একটু বলে দিচ্ছি। যে পরমাণুর নিউক্লিয়াসে এই বিষয়টাকে আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। পরমাণুর নিউক্লিয়াসে যেহেতু নিউট্রন এবং প্রোটন থাকে, পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন থাকে, তো এখান থেকে কিভাবে ইলেকট্রনটা বের হয়ে যায় সেটাই বলছি। যে যখন
এই বিটা রশ্মি বা বিটার পরমাণু অস্থিতিশীল হয়ে যায় এবং বিটারে নির্গমন করে, সে সময় পরমাণু নিউক্লিয়াসের একটা নিউট্রন, পরমাণুর নিউক্লিয়াসের একটা নিউট্রন কি করে, একটা নিউট্রন সে, আমি একটু লিখে নিই, পরমাণুর নিউক্লিয়াস কি করছে, একটা পজিটিভ চার্জযুক্ত প্রোটন এবং একটা নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন নির্গমন করছে। একটা নিউট্রন কি করছে, চার্জলেস নিউট্রন, সে কি করছে, একটা পজিটিভ চার্জযুক্ত প্রোটন এবং একটা নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন প্রডিউস করছে, সাথে একটা অ্যান্টি নিউট্রনও প্রডিউস করছে। যেহেতু সে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ চার্জ প্রডিউস করছে, তাহলে এই দুইটা মিলে কিন্তু সেই নিউট্রাল একটা পজিশনই সৃষ্টি করছে। এবং এইখান থেকে যখন প্রোটনটা বের হয়ে যাচ্ছে, ইলেকট্রনটা বের হয়ে যাচ্ছে, তাহলে সামগ্রিকভাবে একটা ইলেকট্রন কমে যাওয়ার কারণে, একটা ইলেকট্রন নির্গমন হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, যে পজিটিভ চার্জ প্রোটন এবং নেগেটিভ চার্জ প্রোটনের যে পরিবর্তিত হচ্ছে, এবং তার ফলে কী হচ্ছে, যে এই যে টোটাল পরমাণুর যে নিউট্রন এবং প্রোটন সংখ্যা, সেটার কোনো পরিবর্তন হচ্ছে না, টোটাল নিউক্লিয়ন সংখ্যাটা সেম থাকছে। যেহেতু নিউট্রনটা ভেঙে যাচ্ছে, তাই এটা যেহেতু নির্গমন হয়ে যাচ্ছে, এটা থেকে নিউক্লিয়ন সংখ্যাটাকে সমান রাখছে। এবং আমরা সমীকরণের বা পাশে যে এই যে চিহ্নটা দেখছি, অ্যান্টি নিউট্রিনো, এবং এটা হচ্ছে একটা পদার্থ আমরা বলতে পারি। এটা চার্জহীন এবং এটার ভর খুব কম, এটার চার্জলেস এবং এটার ভর অত্যন্ত কম, এবং এইটার পরিমাণ থেকে আমরা বলতে পারবো আসলে বিটা রে কতটুকু পরিমাণ এনার্জি নিয়ে বের হতে পারে, এইটার উপরই ডিপেন্ড করে। তাই আমরা বিটা রের ক্ষেত্রে কিন্তু বলতে পারিনি যে সে প্রায় এমুক বা এমুক একটা রেঞ্জের শক্তি নিয়ে বের হয়ে যায়, যেটা আলফার ক্ষেত্রে বলতে পেরেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসি গামা রশ্মির ক্ষেত্রে। গামা রশ্মি, দেখুন, গামা রশ্মি আসলে ওয়ান কাইন্ড অফ বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। হ্যাঁ, এটা আধান নিরপেক্ষ, তার মানে এটা চার্জলেস। এই রশ্মির তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুতিত হওয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু এটা চার্জলেস। এর দ্রুতি, আলোর দ্রুতি সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং এটার যে ভেদন ক্ষমতাটা, সেটা আলফা এবং বিটা রশ্মির চেয়ে অনেক বেশি, এবং এটার ভেদন ক্ষমতা একটা সীসার পাত দিয়ে আসলে এটাকে থামানো যায়, এবং কয়েক মিলিমিটার, এটা একই কথা লিখেছি, এটা আসলে আরও রেঞ্জ বেশি হতে পারে। সে বেশি রেঞ্জের অ্যালুমিনিয়ামের পাতকেও সে ভেদ করে যেতে পারে, এবং এটা গ্যাসকে আয়নাইজড করে। এটাও যখন বায়ুর মধ্যে দিয়ে যায়, আলফা এবং বিটা রশ্মির মতো বায়ুকে আয়নাইজড করতে পারে, বায়ুর যে অণু পরমাণু আছে সেগুলোকে আয়নাইজড করতে পারে, এবং এটি বেশ কয়েক সেন্টিমিটার পুরো সীসার পাতকে ভেদ করে যেতে পারে, যেটা আমি এই চিত্রে দেখিয়েছি। অ্যালুমিনিয়াম এবং সীসা এবং কাগজের 3টা পাত নিয়ে আমি কোন কোন রশ্মি কাকে কিভাবে বাধা দেওয়া যায় সেটা আমি একে দেখিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে, যেমন গামা রশ্মি কী করছে, কাগজকে ভেদ করতে পারছে, 3 থেকে 5 মিলিমিটার পুরো পাতকেও বের করতে পারছে অ্যালুমিনিয়ামের, কিন্তু সীসার পাত যখন 3 থেকে 5 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, তখন সেটাকে ভেদ করে যেতে পারছে না, তার মানে এটাকে আমরা থামিয়ে দিতে পারছি। তো প্রিয় শিক্ষার্থী, আবার পরের বৈশিষ্ট্যটা দেখি, যে এর কোনো ভর নেই, এটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং এটির তরঙ্গদৈর্ঘ্য খুবই ক্ষুদ্র, এবং এটি তরঙ্গদৈর্ঘ্য যেহেতু ক্ষুদ্র, তাই এটি অত্যন্ত শক্তিশালী একটি রশ্মি। তাহলে গামা রশ্মির বিষয়টুকু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, যে গামা রশ্মির বৈশিষ্ট্যগুলো আছে। তো আমি যে এখানে বৈশিষ্ট্যগুলোকে আপনাদেরকে ইন্ডিকেট করে দিয়েছি, আলফা, বিটা এবং গামা রশ্মি, আসলে এগুলো আমি আপনাদের বই থেকে কিছু অংশ নিয়ে এটা করেছি। আপনারা হয়তো বা এর চেয়েও বেশি বৈশিষ্ট্য বের করতে পারবেন, বাসায় এটা প্র্যাকটিস করবেন। তো এখন আসি আমরা তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু কাকে বলে। আয়ু বলতে কি বোঝায়, একটা বস্তু বা একটা জীব যখন যত বছর বেঁচে থাকে সেটাকে আমরা আয়ু বলছি। ঠিক পরমাণুর ক্ষেত্রে এরকম, যে একটা পরমাণু আসলে কতটুকু সময় এক্সিস্ট করে, পূর্ণাঙ্গ এই পরমাণুতে থাকে, যখনই এটা অন্য একটা পরমাণুতে কনভার্ট হয়ে যায়, তখনই তো তার আয়ুটা শেষ হয়ে গেল। তো অর্ধায়ু বলতে আমরা বলছি যে সময়ে কোনো তেজস্ক্রিয় মৌলের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয়, তাকে আমরা তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলছি। তার মানে কি বলছি, যে সময়ে কোনো তেজস্ক্রিয় মৌলের মোট পরমাণু, তার যে টোটাল পরমাণুটা আছে, সেটা ঠিক অর্ধেক পরিমাণ হতে যে সময়টুকু লাগে, বা অর্ধেক ক্ষয়প্রাপ্ত হতে যে সময়টুকু লাগে, তাকে আমরা কি বলছি,
তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলছি। এবং মজার বিষয় হচ্ছে নিউক্লিয়াসের তেজস্ক্রিয়তা যত বেশি হবে তার অর্ধায়ু তত কম হবে। এই কথাটা একটু মাথায় রাখবেন। আমি পরবর্তী টপিকে এটা আলোচনা করব যে যেই পরমাণুর তেজস্ক্রিয়তাটা যত বেশি হবে সেই মৌলের অর্ধায়ুটা তত বেশি হবে, হ্যাঁ, তত কম হবে, মানে অর্ধায়ু মানে এই খুব দ্রুত সে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। এবং আমরা যেহেতু জেনেছি যে তেজস্ক্রিয় একটা নিউক্লিয়ন ঘটনা এবং তেজস্ক্রিয় রশ্মি নিউক্লিয়াসের ভিতরের যে এলিমেন্টগুলো আছে সেগুলোর বিকিরণের কারণে ঘটে থাকে, তাই আমরা এই ঘটনাটাকে তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ুটা আসলে কী হবে, যে তেজস্ক্রিয় মৌলের যে নিউক্লিয়াসের যে পরমাণুর পর ঠিক অর্ধেকে যতটুকু পরিমাণ হয় সেই কথাটুকুকে কিন্তু আমরা বিবেচনা করছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা নিশ্চয়ই অর্ধায়ুটা বুঝতে পেরেছেন এবং আপনাদের বইয়ে 361 নাম্বার পেজে অর্ধায়ুর একটি অঙ্ক দেওয়া আছে, থিওরিটিক্যাল অঙ্ক। আপনারা এটা অবশ্যই লক্ষ্য করবেন। সেই অঙ্কেতে বলা আছে যে 1 কেজি ভরের একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 100 বছর, তাহলে 200 বছর পর তার ভর কত হবে। তো এটা হচ্ছে 361 নাম্বার পেজে করানো আছে, আপনারা এটা দেখবেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা আসি তেজস্ক্রিয়তার ব্যবহার। আমি এখানে কতগুলো ব্যবহার লিখেছি, আরও আছে, তারপরেও আমি বলছি। যেমন তেজস্ক্রিয়তার ব্যবহার বলতে রেডিও ট্রেসার বা তেজস্ক্রিয় প্রদর্শক হিসেবে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। আসলে এক্ষেত্রে কি করা হয়, যখন আমাদের বডিতে অনেক ধরনের জার্ম থাকে বা অনেক ধরনের যেমন টিউমার থাকতে পারে, বিভিন্ন ধরনের ব্লকেজ থাকতে পারে, তখন আমরা কি করি, রেডিও অ্যাক্টিভ ট্রেসার বা আইসোটোপ, হ্যাঁ, রেডিও আইসোটোপ ব্যবহার করে আক্রান্ত রোগীর দেখে যদি আমরা এই আইসোটোপের দ্রব্য বা দ্রবণ যদি শরীরে প্রবেশ করি, তখন এই দ্রব্যটা শরীরে মুভ করতে থাকে এবং মুভ করার সাথে সাথে আমরা যে বডির বিভিন্ন অঙ্গের অবস্থান বা বিভিন্ন বিষয় আমরা লক্ষ্য করতে পারি, হ্যাঁ। এবং যে আইসোটোপটা বডিতে প্রবেশ করানো হয় সেই আইসোটোপটার অর্ধায়ু খুবই কম সময় হয়ে থাকে, সাধারণত কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যেই তার তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে সে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কী করছি, যে ট্রেস করছি, হ্যাঁ, বডির বিভিন্ন অঙ্গাণু বা বিভিন্ন অবস্থায় ট্রেস করছি এই রেডিও অ্যাক্টিভ ট্রেসার ইউজ করে। এই ক্ষেত্রে আমরা তেজস্ক্রিয় আইসোটোপের একটা ব্যবহার পেলাম। তারপরে দ্বিতীয় ব্যবহারে আমি লিখেছি যে প্রাণীর জীবাশ্মের বয়স নির্ণয় করতে ব্যবহার করা হয়। প্রাণীর জীবাশ্মের বয়স শত শত বছর আগে বা কোটি কোটি বছর আগে ওই প্রাণীটা বিলুপ্ত হয়েছে বা ওই প্রাণীটার অস্তিত্ব ছিল বা এটা এত বছর আগের একটা বডি, হ্যাঁ, এই যে কথাগুলো বা এই জিনিসগুলো নির্ণয় করেই কিন্তু আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে। যেমন ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, কত বছর আগে বিলুপ্ত হয়েছে, বা একটা বডি কত বছর আগে বা একটা জীবাশ্ম বস্তু কত বছর আগে এটা এক্সিস্ট ছিল, সেটা কিভাবে নির্ণয় করছি আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করি। কিভাবে ব্যবহার করছি আমি বলছি যে আমরা জানি যে আমাদের বডির ভিতর কার্বনের একটা আইসোটোপ থাকে যেটা হচ্ছে কার্বন 14, এবং এটা একটা নির্দিষ্ট পরিমাণে আমাদের বডিতে থাকে। এবং আমরা যখন মারা যাই বা কোনো জীব যখন মারা যায় তখন এই কার্বন আইসোটোপ কার্বন 14 কখনোই আর বডিতে প্রবেশ করতে পারে না, বডিতে যা আছে তাই থাকে তার ভিতর, আর এটাতে ভিতর কী করতে পারে না, এই কার্বন 14টা ইন করতে পারে না। এই যে কার্বন 14 যে আইসোটোপটার কথা বলেছি, সেই আইসোটোপটা কী করতেছে, ডেড বডিতে আর প্রবেশ করতে পারছে না। যখন একটা ডেড বডি, আমি এখানে ডিবি লিখলাম, ডেড বডিতে সে আর প্রবেশ করতে পারে না, তার মানে ওর ভিতরে যেই কার্বন 14টা আছে সেই অংশটুকু কি হয়, আস্তে আস্তে তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে হ্রাস পেতে থাকে। এই যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে সেই ক্ষয়প্রাপ্ত অংশটুকুকে নিয়ে আমরা কিন্তু একটা জীবাশ্মের বয়স নির্ণয় করতে পারছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এবং এটা অনেকটুকুই নিখুঁতভাবে যে সে কত বছর পুরানো এই কার্বনের ক্ষয়প্রাপ্ততা থেকে, বডির যে কার্বন 14 এটার ক্ষয়প্রাপ্ততা থেকে আমরা তার বয়সটা নির্ণয় করতে পারি। তারপরে আছে যে ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। আমাদের যে ক্যান্সার আক্রান্ত যে অংশগুলো যাদের হয়, যে ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে যে আক্রান্ত যে কোষগুলো আছে সেগুলোকে ধ্বংস করার জন্য আমরা সাধারণত তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে থাকি। তাছাড়া ক্যান্সার আছে কিনা সেটা নির্ণয় করার জন্য কিন্তু আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে থাকি। তারপরে এখানে লিখেছি যন্ত্রপাতি। আমরা যেমন চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা বৈজ্ঞানিক গবেষণাগারে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ইউজ করে থাকি, সেগুলোকে পরিষ্কার করার কাজে সাধারণত তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে থাকি। তারপর যেমন আগুনের ধোঁয়ার উপস্থিতি, কতটুকু পরিমাণ ধোঁয়া, কী কী এলিমেন্ট আছে সেটা উপস্থিতি নির্ণয় করার জন্য আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে থাকি। খনিজ পদার্থের বিভিন্ন ধরনের ধাতু থাকে, তাদের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে থাকি।
তারপরে 5 নম্বরে আমি দিয়েছি ঘড়ির কাঁটা বা নম্বরে। আমরা অনেক ডিজিটাল ঘড়ি দেখি বা অনেক ঘড়ি দেখি যেখানে অন্ধকারে এর কাঁটাগুলো এবং এর নম্বরগুলো জ্বলছে, হ্যাঁ, কী বলবো এটাকে, অন্ধকারের মধ্যে জ্বলে উঠছে। এই যে জ্বলে উঠছে, এই জ্বলে ওঠারটাও তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এখানে কি মানে তেজস্ক্রিয় আইসোটোপের একটা কাজ হয় এখানে, যে এখানে কী করে যে ঘড়ির কাঁটা এবং নম্বর যেটা আছে সেটাতে থোরিয়ামের সাথে জিঙ্ক সালফাইড, থোরিয়াম যে আইসোটোপটা আছে, হ্যাঁ, তেজস্ক্রিয় পরমাণুটা আছে এবং জিঙ্ক সালফাইড আছে, এই জিঙ্ক সালফাইডের সাথে থোরিয়ামকে মিশিয়ে এই ঘড়ির কাঁটা এবং নম্বরেগুলোকে তৈরি করা, মানে নম্বরের উপর প্রলেপ দেওয়া হয় এবং যখন সেটা অন্ধকারে হয় তখন সেটা জল করে জ্বলতে থাকে, যেখানে একটা রেডিও অ্যাক্টিভ ক্যারেক্টারিস্টিক্সকে কাজে লাগানো হচ্ছে। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 13 অধ্যায়ের যে প্রথম ক্লাসটা সেটা আজকে আমরা সুন্দরভাবেই করেছি এবং আমরা এখান থেকে আলফার তেজস্ক্রিয়তা কী, তেজস্ক্রিয়তা কেন হয়, কারা কারা তেজস্ক্রিয় বৈশিষ্ট্য প্রদর্শন করে, কখন একটা পরমাণু আসলে অস্থিতিশীল হয়ে যায়, কেন হয় এবং কিভাবে সে স্থিতিশীলতা অর্জন করে সেটা বলেছি। তেজস্ক্রিয়তা কারা 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 প্রদর্শন করছে তাদের বৈশিষ্ট্যটা বলেছি এবং তেজস্ক্রিয় আইসোটোপের ফলে আমরা 3 ধরনের রশ্মি নির্গমন দেখতে পারি, আলফা, বিটা, গামা, এবং সেই আলফা, বিটা, গামার বিভিন্ন বৈশিষ্ট্য এবং কার্যকারিতা আমরা দেখেছি। তেজস্ক্রিয় মৌলের অধ্যায়ও কী এবং অধ্যায় সংক্রান্ত কথাগুলো আমি বলেছি এবং তার ব্যবহারগুলো আলোচনা করেছি। আজকের যে ক্লাসটা সেটা আপনারা বুঝেছেন সেটা আশা করছি এবং আজকের ক্লাসের জন্য আপনাদের প্রস্তুতিমূলক কোনো অ্যাসাইনমেন্ট নেই। আপনাদের যে বোর্ড নির্ধারিত বই সেটা খুব ভালো করে পড়বেন, দেখবেন যে ক্লাসের সাথে অনেকটুকু সামঞ্জস্যপূর্ণ এবং এর ভিতর আরও হয়তো বা আছে, আপনারা সেটা স্টাডি করবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।